চেন্নাইতে দ্বিতীয় টি-20 ম্যাচে একেবারে লাস্ট ওভারের টান টান থ্রিলারে ভারত শেষ মুহূর্তে জয় পেলেও ওই ম্যাচে ভারতের আর কি মানে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কিংবা ভারতের টিম ম্যানেজমেন্টের বেশ কয়েকটা ডিসিশন নিয়ে প্রশ্নচিহ্নের জায়গা কিন্তু থেকেই থাকছে। কারণ ওই আর কি সিদ্ধান্তগুলো বা ওই টাইপের আর কি ডিসিশনগুলো ওই ভাইটাল মোমেন্টে যদি এর পরেও আর কি টিম ম্যানেজমেন্ট নেয় বা ক্যাপ্টেন সূর্যকুমার যদি অন দ্য ফিল্ড প্রেজেন্ট থেকে যদি মানে তারই যদি ডিসিশন হয়ে থাকে আলটিমেটলি, তাহলে এইগুলো কিন্তু ভারতকে এই সিরিজের বাকি অংশে কিন্তু বেশ ভোগালেও ভোগাতে পারে। চলুন মানে আর কি কোন কোন ডিসিশনগুলো তাদের আমার পছন্দ হয়নি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। ওয়াশিংটন সুন্দরকে আর কি প্রথম ম্যাচের একাদশে তিনি ছিলেন না, তো চেন্নাই যেহেতু তার ঘরের মাঠ আর এখানে আর কি মানে ওই স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন যেহেতু, সেই কারণে চারজন স্পিনারের প্রয়োজন হবে বলেই ওয়াশিংটন সুন্দরকে একাদশে আনা হয়েছিল। মূলত তার রোলটা একজন বোলিং অলরাউন্ডারের। তো যতই বোলিং অলরাউন্ডারের রোল হোক না কেন, তাকে দিয়ে মাত্র এক ওভার কেন বল করানো হলো? তিনি পাওয়ার প্লেয়ার ফোর্থ ওভারে বোলিং করতে এসেই একদম প্রথম বলই তুলে নিয়েছিলেন ওই ইংল্যান্ডের ডেঞ্জারাস ওপেনার বেন ডাকেটের উইকেটটা। তো তারপর ওই ওভারে তিনি কনসিড করেছিলেন 9 রান। তো পাওয়ার প্লেয়ার বোলিং হিসাবে এটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্সই ছিল, কিন্তু তারপর ওই মিড ওভার্স বলুন কিংবা ডেথ ওভার্সে বলুন, তাকে আর একটা ওভারও বল দেওয়া হলো না। কেন হলো এমনটা তার সাথে? এর আগেও একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, ওই বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের যে টি-20 সিরিজ খেলেছিল ইন্ডিয়া, ওইখানে ওয়াশিংটন সুন্দর 3 ম্যাচেরই একাদশে ছিলেন, কিন্তু 3 ম্যাচ মিলিয়ে তিনি মোট করতে পেরেছিলেন মাত্র 4 ওভার। মানে ওইখানেও তাকে দিয়ে 2 ম্যাচে 1 ওভার করে বল করানো হয়েছিল আর একটা ম্যাচে সম্ভবত 2 ওভার বল করেছিলেন। তো প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তিনি ওই 1 ওভার 2 ওভার বল করেই একটা করে উইকেটও শিকার করে দিয়েছিলেন। আর ঠিক এই একই ঘটনা ঘটলো ইংল্যান্ডের বিপক্ষেই দ্বিতীয় টি-20 ম্যাচে। তো ওয়াশিংটন সুন্দরকে একাদশে রেখে তাহলে আমাদের লাভটা কি হচ্ছে? প্রত্যেক ম্যাচে তো তার ব্যাটিংয়ের অপরচুনিটি মিলবে না, বেশিরভাগ ম্যাচেই ওই নাম্বার 7 বা 8 পজিশনে ব্যাটিং করতে মানে প্রয়োজন পড়বে না হয়তো তার। তো তাকে তো আমরা মূলত ব্যবহার করছি একজন বোলার হিসেবেই, একজন স্পিনার হিসেবেই। তো চেন্নাই যখন স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন ছিল আর ওটা যেহেতু তার ঘরের মাঠ, একবারে তার মানে প্রবলভাবে হাতের তালুর মতো চেনা, তো সেই জায়গায় আমরা তাকে কেন একটা ওভার মাত্র দিলাম, যেখানে আমরা পার্ট টাইম স্পিনারকে ওই জায়গায় ব্যবহার করছি মিড ওভার্সে গিয়ে। তো এই কারণে এই প্রশ্নচিহ্নের জায়গাটা থেকেই যাচ্ছে যে ওয়াশিংটন সুন্দরকে এই জায়গায় ভালোভাবে ব্যবহার করছে না টিম ম্যানেজমেন্ট কিংবা ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তাকে আর কি একাদশে রাখলে আমার মনে হয় অন্তত 2 থেকে 3টা ওভার ডেফিনেটলি নিয়ম করে বোলিং করানো উচিত, যদি তাকে তার গোটার পুরো 4 ওভার কমপ্লিট করাতে না পারে। আমার দ্বিতীয় আর কি অপছন্দের জায়গাটা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে কেন মাত্র 2 ওভার বল দেওয়া হলো চেন্নাই ম্যাচে, যেখানে মানে লিডিং পেস বোলার বলতে শুধুমাত্র আশদীপ সিং ছিলেন আর তাকে অ্যাসিস্ট করার জন্য হার্দিক পান্ডিয়া ছিলেন ওই ব্যাটিং অলরাউন্ডার হিসেবে। তো ওই জায়গায় আশদীপ সিং 4 ওভারে 40টা রান দিয়ে দিয়েছিলেন, খুবই এক্সপেন্সিভ ছিলেন। কিন্তু হার্দিক পান্ডিয়া যে 2 ওভার বল করেছিলেন যথেষ্ট ভালো করেছিলেন তিনি, 2 ওভারে মাত্র 6 রান তিনি দিয়ে একটা উইকেটও পেয়ে গেছিলেন। কিন্তু তার আগে ওই কলকাতা ম্যাচে হার্দিক পান্ডিয়া কিন্তু 4 ওভারে 42টা রান দিয়ে দিয়েছিলেন। ইভেন দলের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে খরুচে বোলার, ওই আর কি জস বাটলারকে পাওয়ার প্লের ওই ফোর্থ ওভারে তিনি ওই 18টা রান কনসিড করে দিয়েছিলেন। তো এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় ক্যাপ্টেন সূর্যকুমার তাকে পাওয়ার প্লের ওই একটা ওভার দেওয়ার পর আর বোলিংয়ে আনার সাহস পায়নি। কিন্তু পাওয়ার প্লেতে তাকে বোলিং না দেওয়া হলো সেই স্ট্র্যাটেজির সাথে মিলিয়ে ধরলাম না হয় পাওয়ার প্লেতে তাকে আনাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত। কিন্তু বাটলার আউট হয়ে যাওয়ার পর তাকে তো বোলিংয়ে আনাই যেত। বাটলার তো আউট হয়েছিলেন সম্ভবত ওই 10 বা 11 নম্বর ওভারে গিয়ে, তারপরে তাকে গিয়ে দিয়ে কি আর একটা বা 2টা ওভার করানো যেত না? যেখানে আমি আবারও বলছি ওই পার্ট টাইম স্পিনারকে দিয়ে বল করানো হচ্ছে, তো সেখানে হার্দিক পান্ডিয়ার মতো একজন মেন বোলার, একজন স্ট্রাইক বোলারকে কেন আর বল দেওয়া হলো না, যেখানে আমাদের পেস বোলিংয়ের অপশানই ছিল মাত্র 2টা। তো সেখানে আমরা অন্তত মানে 2 পেস বোলার মিলিয়ে 8 ওভার যদি নাও করাই, অন্তত 7টা ওভার তো করানোই যেত। তো সেই কারণে আমার ওইটাই বক্তব্য যে হার্দিক পান্ডিয়া আগের ম্যাচে বল হাতে এত ভালো রিদমে থাকা সত্ত্বেও তাকে দিয়ে কেন মাত্র 2 ওভার বল করানো হলো। আর কলকাতা ম্যাচে তিনি যখন রিদমে ছিলেন না, তাকে দিয়ে তখন কোটার পুরো 4টা ওভারই কমপ্লিট করানো হলো। তো এইরকম ডিসক্রিমিনেশনের জায়গা বা এইরকম আর কি বলতে গেলে ম্যাচ সিচুয়েশন রিড করতে না পারা, এইটা কিন্তু ক্যাপ্টেন সূর্যকুমারের বলুন কিংবা ভারতের টিম ম্যানেজমেন্ট যারই ডিসিশন বলুন না কেন, আমার মনে হয় সূর্যকুমারেরই হবে। কারণ অন দ্য ফিল্ড তো আর টিম ম্যানেজমেন্ট সবসময় তো আর ওই জায়গায় ক্যাপ্টেনের কানে কানে মন্ত্র দিয়ে দেবে না। তো সূর্যকুমারকে ওই জায়গায় কিন্তু অন দ্য ফিল্ড ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আরও বেশি স্মার্ট হতে হবে বলে আমি মনে করি। আর আরেকটা যে আমার অপছন্দের জায়গা ছিল সেটা হচ্ছে ওই মানে ইংল্যান্ডের ইনিংসের 13 নম্বর ওভারে অভিষেক শর্মার হাতে কেন বল তুলে দেওয়া হলো। মানে একজন পার্ট টাইম স্পিনার কিংবা ওই ইরেগুলার বোলারের হাতে কখন বল তুলে দেওয়া হয়? যখন আর কি দেখা যায় দীর্ঘ একটা সময় মেন বোলাররা উইকেট নিতে পারছেন না কিংবা পার্টনারশিপ ব্রেক করতে পারছেন না বা ব্যাটারদের কোনো রকম থ্রেড জেনারেট করতে পারছেন না, তখনই ওই জায়গায় ক্যাপ্টেন একটা গ্যাম্বল খেলেন, ওই আর কি পার্ট টাইম স্পিনার বা ইরেগুলার বোলারদের দিয়ে তারা অ্যাটাকে এনে উইকেট তোলানোর চেষ্টা করেন। আর এই রীতিটা কিন্তু গোটা ক্রিকেট বিশ্ব জুড়ে বেশ ভালোভাবেই প্রচলিত। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই আর কি স্ট্র্যাটেজি ইউজ করে ক্যাপ্টেনরা ওই জায়গায় সফল হন। কিন্তু অভিষেক শর্মার হাতে যখন বল তুলে দেওয়া হলো, তার আগে কিন্তু এরকম কোনো ঘটনাই ঘটেনি। মানে দীর্ঘ সময় যে ভারত ব্রেক থ্রু পায়নি বিষয়টা সেরকম নয়। ঠিক তার আগের ওভারে কিন্তু আকসার প্যাটেল ডেঞ্জারাস লিয়াম লিভিংস্টোনের উইকেটটা তুলে নিয়েছিলেন। আর ইংল্যান্ডের রানটাও কিন্তু ওই সময় যথেষ্ট চেকের মধ্যেই ছিল, 12 ওভারে সম্ভবত তখন তারা 5 উইকেট খুইয়ে 94 রানে পৌঁছেছিল।
তাদের রান রেটটাও কিন্তু 8-এর নিচেই ছিল, 5টা উইকেটও তারা খুইয়ে ফেলেছিল। তো ওই জায়গায় ম্যাচের রাশ পুরোপুরি ইন্ডিয়ার দিকেই ছিল। তো এই জায়গায় আমরা একজন পার্ট টাইম স্পিনারের হাতে কেন বল তুলে দেবো, কেন অপোনেন্ট ব্যাটারদের ওই জায়গায় হাত খুলে মারার সুযোগ করে দেবো? তো ঠিক যে ভয়টা ছিল সেই আশঙ্কাটাই ওই জায়গায় আর কি ওই অভিষেক শর্মা প্রথম 2 বলে কিন্তু করে দিয়েছিলেন। ওই প্রথম 2টা বলেই তাকে ওই জেমি স্মিথ একটা ছক্কা আর একটা বাউন্ডারি মেরে 2 বলেই 10 রান তুলে নিয়েছিলেন। যদিও লাকিলি ওই জায়গায় অভিষেক শর্মা আর কি থার্ড উইকেটে তার উইকেটটা পেয়ে গেছিল, জেমি স্মিথের ওই জায়গায় কিছুটা মিস টাইমড হয়ে যাওয়ায় আর কি লং অফের ফিল্ডারের হাতে তিনি ক্যাচ হয়ে গেছিলেন। কিন্তু ওই শটটা যদি আরেকটু আর কি পারফেক্ট হতো তাহলে কিন্তু ছক্কা হয়ে গেলেও যেতে পারতো। তো ওই জায়গায় অভিষেক শর্মা 12টা রান কিন্তু কনসিড করে দিয়েছিলেন যতই জেমি স্মিথের উইকেটটা তিনি পান না কেন। তো ওই জায়গায় আমার এটাই বলার যে ভারত যখন একেবারে লাস্ট ওভারে গিয়ে আর কি ম্যাচটা জিতেছে, মানে খুবই আর কি টান টান একটা ম্যাচ হয়েছিল, তো সেখানে আর কি 1 বা 2 রানও কিন্তু যথেষ্ট ভাইটাল হয়ে যেত। তো সেইখানে আর কি ভারত যদি কোনো কারণে ম্যাচটা হেরে যেত শেষ ম্যাচ গিয়ে, তাহলে কিন্তু ওই পার্ট টাইম স্পিনারকে দিয়ে করানো ওই 12টা রানের ওভার কিন্তু যথেষ্ট ক্রুশাল হয়ে যেত, ওটা কিন্তু ম্যাচের আর কি টার্নিং পয়েন্ট হয়ে গেলেও যেতে পারতো। এবার আপনারা বলতে পারেন যে বরুণ চক্রবর্তীও তো তার নিজের শেষ ওভারে গিয়ে 15টা রান দিয়েছেন, তিনিও ব্রাইডন কাটসের কাছে 2টা ছক্কা খেয়েছিলেন। দেখুন, বরুণ চক্রবর্তী একজন রেগুলার স্পিনার, স্ট্রাইক বোলার, তাকে দিয়ে বল করাতেই হবে। রেগুলার বোলাররা যদি ওই জায়গায় মার খেয়ে যান তাহলে আপনার কিন্তু কিছুই করার থাকবে না, তো ওই জায়গায় ওটা আপনাকে মেনে নিতেই হবে। কিন্তু একজন পার্ট টাইম স্পিনার কিংবা ইরেগুলার বোলারকে হঠাৎ করে অ্যাটাকে এনে যদি অপোনেন্টের ব্যাটারদের ওই জায়গায় সেট হতে দেওয়ার কিংবা আর কি মানে পাল্টা মার দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, আর সেই স্ট্র্যাটেজিটা যদি একদম পুরোপুরি ব্যাকফায়ার করে, তাহলে তো সেই জায়গায় মানে দোষটা আর কি নিজেদের ঘাড়ে এসেই চাপবে। তো তখন বলতে গেলে ওই জায়গায় নিজেকে আর কোনোভাবেই ক্ষমা করা যাবে না ওই একটা ভুল ডিসিশনের জন্য। তো সেই কারণেই আমার মনে হয় পার্ট টাইম বোলারের হাতে বল তুলে দেওয়ার আগে অনেক ভেবে চিন্তে ওই জায়গায় সিদ্ধান্তটা নেওয়া উচিত ক্যাপ্টেন সূর্যকুমারের। তো চেন্নাইয়ের দ্বিতীয় টি20 ম্যাচে ভারত জিতলেও আর কি ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কিংবা ভারতের টিম ম্যানেজমেন্টের নেওয়া এই 3টা ডিসিশন আমার একেবারেই পছন্দ হয়নি। তো আমি আবারও বলছি আর কি অন দ্য ফিল্ড ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমারকে আরও বেশি স্মার্ট হতে হবে, আরও বেশি সময়োপযোগী সিদ্ধান্ত তাকে নিতে হবে বলে আমি মনে করি। তো আপনারাও কি আমার সাথে একমত? আপনারাও কি মনে করেন ইন্ডিয়া যদি কোনো কারণে ওই দ্বিতীয় টি20 ম্যাচে হেরে যেত, তাহলে এই 3টা ডিসিশনের মধ্যেই যে কোনো একটা কিংবা 3টা ডিসিশনই আর কি টিম ম্যানেজমেন্ট বলুন কিংবা ভারতের ক্যাপ্টেন সূর্যকুমারের দিকে ব্যাকফায়ার করতো? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?